একটা চমৎকার বই নিয়ে কথা বলবো আজকে। যে বইটা আমাদের সবার কাছে খুব বিখ্যাত একটা নন ফিকশন হিসেবে পরিচিত। কিন্তু যে বইটা পড়ার সময় আমার মনে হচ্ছিল আমি কমেডি পড়ছি এবং তারপর আবার মনে হচ্ছিল আমি টানটান উত্তেজনাপূর্ণ কোনো থ্রিলার পড়ছি এবং যে বইটা সর্বোপরি শেষ হয়েছে একটা আধ্যাত্মিক বার্তা দিয়ে। তো এই চমৎকার বইটির নাম হচ্ছে প্লেটোর রিপাবলিক, যেটির বাংলা অনুবাদ করেছেন জাতীয় অধ্যাপক সর্দার ফজলুল করিম স্যার। কেন আমার কাছে এই বইটা কমেডি এবং থ্রিলার মনে হলো সেটা বলার আগে এই বইটা লেখার প্রেক্ষাপট বর্ণনা করি। প্লেটোর এই রিপাবলিক বইটাকে নাটক বলা যায়। যে নাটকের মূল চরিত্র হচ্ছে যুক্তি এবং যে নাটকে সক্রেটিসকে উপস্থাপন করা হয়েছে যুক্তির কথক হিসেবে। প্লেটো এমন একটা প্রেক্ষাপট বর্ণনা করেছেন যেখানে সক্রেটিস এথেন্স নগরীর বাইরে ঘোড়া দৌড় দেখতে যান এবং সেই অশ্বদৌড় প্রতিযোগিতা দেখা শেষে তিনি যখন আবার এথেন্স নগরীতে ফেরত আসছিলেন তখন তার পরিচিত কয়েকজন তাকে অনুরোধ করে রাত্রে তাদের বাড়িতে থাকার জন্য এবং সক্রেটিস সেই আমন্ত্রণ যখন গ্রহণ করেন তাদের বাড়িতে যান। সেখানে একাধিক লোকের সাথে বিভিন্ন বিষয়ে তার আম কথাবার্তা শুরু হয় এবং এই কথোপকথনের এক পর্যায়ে ন্যায়ের সংজ্ঞা কি এবং কে বেশি সুখী, যে ন্যায়ের পথে চলে সে নাকি যে অন্যায় করে জাগতিক সম্পদ লাভ করে সে, এই প্রশ্নের অবতারণা হয় এবং সেই একটি মাত্র প্রশ্ন দিয়ে এই পুরো গ্রন্থটি লেখা হয়েছে ওই একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য। তো রিপাবলিক যারা পড়েছেন বা যারা পড়েননি, রিপাবলিক নাম শুনলে আমার অন্তত সবসময় মনে হতো যে এটা সম্পূর্ণভাবে রাষ্ট্র নিয়ে লেখা। কিন্তু এই বইটা পড়ার পর আমার ভুল ভাঙলো যে এটা মূলত ন্যায়ের সংজ্ঞা কি সেটা নির্ধারণ করার উদ্দেশ্যে লেখা এবং কে বেশি লাভবান, ন্যায়কারী না অন্যায়কারী, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য লেখা। এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে যা যা আলোচনার প্রয়োজন হয়েছে প্লেটো সবকিছু আলোচনা করেছেন। তো আমার কাছে কেন কমেডি মনে হচ্ছে, আগেই বলেছি যে এটার এখানে মূল চরিত্র হচ্ছেন সক্রেটিস, যিনি একের পর এক যুক্তি দিয়ে বিভিন্ন তার যে আশেপাশের লোকজন তাদের যুক্তি তিনি খণ্ডন করছিলেন। তো সক্রেটিস সম্পর্কে যারা জানেন তারা তার ডায়ালেকটিক পদ্ধতির সাথে পরিচিত। তিনি নিজে কোনো সিদ্ধান্ত দেন না, প্রতিপক্ষকে প্রশ্নের মাধ্যমে তিনি প্রতিপক্ষের যে প্রথম যে চিন্তাধারা সেই চিন্তাধারাকে তিনি শেষ পর্যন্ত পরিবর্তন করে দেন। তো এই যে ডায়ালেকটিক পদ্ধতি, এই পদ্ধতিটা এত সুন্দরভাবে এই রিপাবলিক বইতে উপস্থাপন করা হয়েছে যেটা পড়ার সময় খুব মজা পাচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমি একটা হাস্যরসে ভরপুর কমেডি পড়ছি। সক্রেটিস কারো সাথে খারাপ ব্যবহার করতেন না, কারো সাথে তিনি কোনো প্রকার উগ্র দ্বন্দ্বে যেতেন না। তিনি তার মিষ্ট স্বভাব দিয়ে, মিষ্টি কথা দিয়েই প্রতিপক্ষের মন মানসিকতাকে পরিবর্তন করে দিতেন। তো এই যে মিষ্টি, একদম যদি মজা করে বলি, মিষ্টি কথায় বাঁশ দেওয়ার যে বিষয়টা, এটা আমার মনে হচ্ছিল এই রিপাবলিক পড়ার সময়। তো এটা গেল কমেডি কেন মনে হচ্ছে সেই বিষয়টা। এরপর আসি যে থ্রিলার কেন মনে হচ্ছিল। ওই যে বললাম যে একটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই পুরো বইটা লেখা। তো আপনারা যারা জাপানি রাইটার কিয়েগো হিগাশিনোর বই পড়েছেন, বিশেষ করে সালভেশন অফ এ সেইন্ট অথবা দ্য ডিভোশন অফ সাসপেক্ট এক্স, ওইখানে আপনারা দেখেছেন যে অপরাধ কে করেছে সেটা শুরুতেই রিভিল হয়ে যায়, কিন্তু সে কিভাবে অপরাধটা করেছে এবং শেষ পর্যন্ত তাকে কিভাবে ধরা হয় এইটা জানার জন্য অপরাধীকে চেনা সত্ত্বেও আমরা কিন্তু পুরো থ্রিলারটা পড়ে ফেলি। ঠিক একইভাবে এখানে ওই যে ন্যায়ের সংজ্ঞা কি এবং কে আসলে লাভবান, ন্যায়কারী না অন্যায়কারী, এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এই পুরো বইটা গোগ্রাসে পড়ে ফেলতে ইচ্ছা হবে। এত চমৎকার এই বইয়ের আলোচনা। তো এ কারণে আমার আসলে এটাকে টান টান উত্তেজনাপূর্ণ থ্রিলার মনে হচ্ছিল। তো যেটা বলছিলাম যে রিপাবলিক নিয়ে আমাদের বিশেষ করে আমার অন্তত ভুল ধারণা ছিল যে এটা শুধুমাত্র রাষ্ট্র নিয়ে লেখা। কিন্তু যখন বইটা পড়া শুরু করলাম তখন দেখলাম যে এটা ন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে প্লেটো বা এই নাটকের নায়ক যিনি সক্রেটিস, তিনি বলেছেন যে ন্যায় কি এটা ব্যক্তির চরিত্রে অন্বেষণ করার আগে রাষ্ট্রের চরিত্রে, মানে রাষ্ট্রকে কাঠামো ধরে বৃহৎ পরিসরে যদি চিন্তা করি তাহলে ন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করা সহজ, এবং যদি আমরা রাষ্ট্রকে মানদণ্ড ধরে ন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করতে পারি তাহলে আমরা ব্যক্তির চরিত্র ন্যায়ের সংজ্ঞা নির্ধারণ করতে পারবো। তো এই আলোচনা থেকেই মূলত প্লেটোর আদর্শ রাষ্ট্রের প্রসঙ্গটা এসেছে। তো এই আদর্শ রাষ্ট্রের মধ্যে প্লেটো অনেকগুলো উপাদান নিয়ে আলোচনা করেছেন, যেসব উপাদানের মধ্যে আপনার নারী পুরুষের সমতা রয়েছে,
যেখানে যৌথ পরিবার ব্যবস্থা রয়েছে, যেখানে সঙ্গীত, কাব্য, নাটক এগুলোর নিয়ন্ত্রিত ব্যবহার রয়েছে, যেখানে এই আদর্শ রাষ্ট্র যারা পরিচালনা করবে সেই দার্শনিক শাসকের চরিত্র কেমন হবে বা তার মধ্যে কি কি গুণাবলী থাকবে এবং এই দার্শনিক শাসককে কিরকম শিক্ষা দেওয়া হবে, তার শিক্ষা পদ্ধতি কেমন হবে, এগুলো নিয়ে প্লেটো বিস্তৃত আলোচনা করেছেন। এবং আদর্শ রাষ্ট্রের কাঠামো উপস্থাপন করার পরে প্লেটো বর্তমানের রাষ্ট্রের সাথে আদর্শ রাষ্ট্রের পার্থক্য তুলনা করে দেখিয়েছেন এবং সেখানে আদর্শ রাষ্ট্র থেকে কিভাবে আসলে আমাদের বিচ্যুতি ঘটে সেগুলো তিনি বর্ণনা করেছেন। তিনি 4 রকমের শাসন ব্যবস্থার বর্ণনা দিয়েছেন, যেখানে অভিজাত তন্ত্র আছে, তারপর কতিপয় তন্ত্র, তারপর গণতন্ত্র এবং তারপর স্বৈরতন্ত্র। অর্থাৎ আদর্শ রাষ্ট্র থেকে বিচ্যুত হয়ে অভিজাত তন্ত্রের প্রবর্তন হয়, অভিজাত তন্ত্রের আদর্শ থেকে বিচ্যুত হয়ে কতিপয় তন্ত্র, কতিপয় তন্ত্র থেকে বিচ্যুত হয়ে হয় গণতন্ত্র এবং গণতন্ত্র থেকে বিচ্যুত হওয়ার পরে সর্বনিকৃষ্ট যে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে স্বৈরতন্ত্র। তো রাষ্ট্রের 4টি রূপ বলার মাধ্যমে তিনি আসলে ব্যক্তির 4টি রূপ দেখিয়েছেন, যে একজন ব্যক্তিও অভিজাত তন্ত্রী হতে পারে, কতিপয় তন্ত্রী হতে পারে, গণতন্ত্রী হতে পারে, স্বৈরতন্ত্রী হতে পারে। এবং এই 4 রকম ব্যক্তির মধ্যে কি কি বৈশিষ্ট্য পাওয়া যেতে পারে, কি কি দোষ পাওয়া যেতে পারে, এগুলো নিয়ে প্লেটো বিস্তারিত আলোচনা করেছেন। তো এই আলোচনার মধ্যে শুধু যে আপনার রাষ্ট্র নিয়ে আলোচনা হচ্ছে তা না, শাসন ব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে তা না, এখানে জ্ঞানের 4টি পর্যায় আছে, সেই পর্যায়গুলো নিয়ে আলোচনা হয়েছে, সত্যের বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করা হয়েছে, সত্যের বিভিন্ন বিচিত্র রূপ, সত্যের পরম সত্য কোনটা, এরকম অনেক খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা আছে। আমি আসলে খুব সংক্ষেপে বলে যাচ্ছি, বইটা পড়লে আপনারা বুঝবেন যে এই বইটার পাতায় পাতায় আসলে অ্যাডভেঞ্চার, এত মজার একটা বই। এবং এই রিপাবলিক বইটা মূলত 10টা পুস্তকে ভাগ করা। প্রথম 8টা পুস্তকে প্লেটো এই প্রেক্ষাপট বর্ণনা করেছেন, তারপরে হচ্ছে আপনার আদর্শ রাষ্ট্র কিরকম হওয়া উচিত সেটা বর্ণনা করেছেন, তারপরে বর্তমান সমাজ ব্যবস্থা কিরকম সেটা বর্ণনা করেছেন। এইগুলো বর্ণনা করতে তার 8টি পুস্তক লেগেছে। 1 থেকে 8 পর্যন্ত পুস্তকগুলোতে এগুলো নিয়ে আলোচনা করেছেন। নবম পুস্তকে গিয়ে তিনি সেই বিখ্যাত প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে আসলে কে সুখী, যে ন্যায়ের পথে থাকে, সৎ পথে থাকে সে সুখী, নাকি যে অসৎভাবে অর্থ উপার্জন করে বা ক্ষমতা লাভ করে সে সুখী। আর এরপরে নবম পুস্তকে এই আলোচনা শেষ হওয়ার পরে দশম পুস্তকে তিনি আসলে এই দর্শন এবং কাব্য, সঙ্গীত, নাটক এগুলোর মধ্যে যে দ্বন্দ্ব সেটা নিয়ে আলোচনা করছেন। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন বা অনেকে এটা বলে যে প্লেটো তার আদর্শ রাষ্ট্রে কবি সাহিত্যিকের কোনো স্থান রাখেননি, তিনি তার আদর্শ রাষ্ট্র থেকে কবি সাহিত্যিকদেরকে বিতাড়িত করতে চেয়েছেন, এরকম একটা কথা আমি শুনেছি। তো এই দশম পুস্তকে এই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যে 10টা পুস্তক রিপাবলিকের, এই 10টা পুস্তকের মূল বিষয়বস্তু এগুলোই। এবার আসি সমালোচনার জায়গাটাতে। এখানে বইটা পড়তে পড়তে কিছু প্রশ্ন আমার মনে উকি দিচ্ছিল। তার মধ্যে একটা প্রশ্ন ছিল এরকম যে আসলে যে সক্রেটিসের জবানিতে এই কথাগুলো বলা হচ্ছে, এটা কি আদতে সক্রেটিস বলেছেন নাকি প্লেটোর চিন্তা ভাবনা? তো এটা নিয়ে যখন আমি আলাদাভাবে একটু পড়াশোনা করলাম, ঘাটাঘাটি করলাম, তখন দেখলাম যে এটা নিয়ে বিভিন্ন মতভেদ আছে এবং মোটামুটি যেটা বুঝলাম যেটা আসলে প্লেটোর মতাদর্শ, এবং যেহেতু সক্রেটিস প্লেটোর গুরু ছিলেন, সক্রেটিসকে প্লেটো আদর্শ হিসেবে ধরতেন, তাই সক্রেটিসকে মূল চরিত্র করে তার জবানিতে প্লেটো তার মতাদর্শ এই রিপাবলিক বইতে উপস্থাপন করেছেন। এই গেল একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে এই যে আদর্শ রাষ্ট্র বা ইউটোপিয়া, এটার কথা যে প্লেটো বললেন, তো এটাকে আসলেই বাস্তবায়ন করা সম্ভব কিনা? তো এটার উত্তর প্লেটো নিজেই দিয়েছেন। এই রিপাবলিক বইতে প্লেটো বলেছেন যে আদর্শ রাষ্ট্র বাস্তবায়ন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। আদর্শ ততক্ষণ পর্যন্ত আদর্শ থাকে যখন সেটা কল্পনায় থাকে। সব যদি বাস্তব হয়ে যায় তখন সেটা আর আদর্শ থাকে না। তাহলে আমরা আদর্শ রাষ্ট্রের সংজ্ঞা পড়ে আমাদের কি লাভ হলো বা কেন জানলাম? এক্ষেত্রে প্লেটোর ব্যাখ্যা হচ্ছে এরকম, আমরা কখনোই আদর্শ রাষ্ট্রকে পুরোপুরি বাস্তবায়ন করতে পারবো না, কিন্তু এই আদর্শ রাষ্ট্রের যতগুলো উপাদানকে আমরা বাস্তবে রূপ দিতে পারবো বা আদর্শ রাষ্ট্রের যত কাছাকাছি আমরা থাকতে পারবো, আমরা তত ন্যায়ের কাছাকাছি থাকতে পারবো, আমরা তত ভালো থাকতে পারবো। এবং আদর্শ রাষ্ট্র থেকে আমরা যত দূরে থাকবো
তত আমরা অন্যায়ের পথে থাকবো এবং তত আমরা খারাপ থাকবো। এটা হচ্ছে মূল কথা। অর্থাৎ আদর্শ রাষ্ট্রকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা স্বয়ং প্লেটোও বলেননি। তিনি বলেছেন যথাসম্ভব ন্যায় নীতির পথে থাকা, যথাসম্ভব ভালোর পথে থাকা, এরকম একটা বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে এই যে এত বড় একটা বই, এই যে বাংলা অনুবাদই এত বড়, তো এত বড় একটা বই এত আলোচনার পরে শেষে গিয়ে তিনি যে ব্যাখ্যাটা দিলেন যে কে বেশি সুখী, যে ন্যায়ের পথে থাকে সে নাকি যে অন্যায় করে সে, এটার যে ব্যাখ্যাটা প্লেটো দিয়েছেন সেই ব্যাখ্যাটা সন্তোষজনক মনে হলো কিনা? তো একদম অনেস্টলি বলি, আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছিল যে না, মন মতো হলো হয় না। একটা থ্রিলার পড়ে সমাপ্তিতে গিয়ে মনে হলো যে কি হলো এটা, মন মতো সমাপ্তি হলো না। তো প্রথমে আমার এরকম মনে হচ্ছিল যে এত আলোচনার পরে এই কথা বললেন। কিন্তু এরপরে যখন আমি আর একটু ঘাটাঘাটি করলাম, আর একটু পড়াশোনা করলাম, এই প্লেটোর রিপাবলিক বইয়ের আরো কিছু সমালোচনা পড়লাম, তখন মনে হলো যে আমি হয়তো মূল ভাবটা ধরতে পেরেছি। বিষয়টা হচ্ছে এরকম, প্লেটো এই নবম পুস্তকে গিয়ে তিনি যে বললেন যে যারা ন্যায়ের পথে থাকে তারাই প্রকৃত সুখী, এবং এই সুখী এটার তিনি যৌক্তিক ব্যাখ্যা দিলেন বলে আমার মনে হচ্ছিল না। আমার মনে হচ্ছিল তিনি সেই আদর্শের জায়গা থেকে ব্যাখ্যা দিচ্ছিলেন যে যারা ন্যায়ের পথে থাকে তাদের আত্মা পরিশুদ্ধ থাকে, এই জন্য তারা সুখী। এখন আমার প্রশ্ন হচ্ছে যারা অন্যায়ের পথে থাকে তাদের আত্মা তো আসলে মজা পায়, 2টা টাকা ঘুষ খেয়ে ইনকাম করলে তার আত্মা মজা পায়, বা অনেক কিছু আছে, অপরাধ করে তার আত্মা মজা পায়, তাহলে তার আত্মা তো ওইভাবে সুখী। তাহলে আমি কিভাবে বলবো যে ন্যায় করলে আমার আত্মা সুখী হবে, অন্যায় করলে সুখী হবে না? তো পরে যেটা বুঝলাম, প্লেটোর এই বক্তব্য যে ন্যায়ের পথে যারা থাকে তারাই প্রকৃত সুখী, এই বক্তব্য আসলে গ্রেটার সেন্সে বলা। যে আমি হয়তো আপাতভাবে অন্যায় করে মনে করতেছি আমি গেইনার, কিন্তু শেষে গিয়ে সেটা আমার জন্য এবং পুরো সমাজের জন্য ক্ষতিকারক হতে পারে। এবং যখন আমি অন্যায় করব, আমার অন্যায়ের কারণে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, তখন সেই সমাজের একজন অধিবাসী হিসেবে আলটিমেটলি আমিও ক্ষতিগ্রস্ত হব। যেমন আমি যদি বলি, এই যে আমাদের বর্তমান বাংলাদেশের কথাই বলি আমরা, বা পুরো বিশ্বের কথাই বলি, আমরা কিন্তু আদর্শ রাষ্ট্র থেকে অনেক দূরে। আদর্শ রাষ্ট্রে যেসব ভালো ভালো জিনিসের কথা এখানে আলাপ করা হয়েছে সেসব থেকে অনেক দূরে। এই যে আমরা ন্যায়ের পথ থেকে দূরে, এখানে তো ন্যায়ের সংজ্ঞাও দেওয়া হয়েছে, তো আমরা ন্যায়ের পথ থেকে দূরে, ন্যায়ের পথ থেকে দূরে থাকার কারণেই কিন্তু আজকে আমাদের পৃথিবীতে এত বিপর্যয়, এত সংকট, এত কিছু। আমরা যদি ন্যায়ের পথে থাকতে পারতাম আমাদের এত সংকট হতো না। ঠিক সেটাই হচ্ছে এই রিপাবলিকের মূল কথা, যে আমরা ন্যায়ের যত কাছাকাছি থাকবো। আমি যদি মানে ব্যক্তি আমি অন্যায় পথে থেকে নিজেকে গেইনার মনে করি, আরেকজনও তো অন্যায় করে নিজেকে গেইনার মনে করছে, সবাই যদি অন্যায় করা শুরু করে তাহলে তো পৃথিবী টিকবে না। এবং প্লেটোর এই রিপাবলিক গ্রন্থের মূল কথা হচ্ছে, বা মূল ভাব হচ্ছে এটাই, এই পৃথিবী বা এই সমাজ বা যে কোনো পৃথিবী, যে কোনো সমাজ টিকে থাকে ন্যায়ের উপরে। আজকের আমাদের পৃথিবীতে এত সংকট, এত কিছু, তবুও যে আমরা ধ্বংস হয়ে যাইনি তার কারণ হচ্ছে এখনো পৃথিবীতে কিছু মানুষ ন্যায়ের পথে আছে। যখন পৃথিবী বা মনুষ্য সমাজের সবাই অন্যায় পথে চলে যাবে, সবাই নষ্ট হয়ে যাবে, তখন সে সমাজ ধ্বংস হয়ে যাবে। তো আমাদেরকে ন্যায়ের পথেই থাকতে হবে। যারা অন্যায় করে নিজেদেরকে গেইনার ভাবছে তারা আলটিমেটলি গেইনার না। এই প্রসঙ্গে ফেসবুকের একটা গল্পের কথা বলা যায়। গল্পটা আসলে খুব শেয়ার টেয়ার হতে দেখেছি, যে অনেকটা এরকম যে একজন সরকারি কর্মকর্তা, সে মোটা অঙ্কের ঘুষ খেলো তার অফিসে। এরপর সে বাসায় গিয়ে দেখলো তার ছেলে বা মেয়ে মারাত্মক অসুস্থ, দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হলো, মোটা অঙ্কের বিল দিতে হলো। হাসপাতাল কর্তৃপক্ষ অন্যায়ভাবে মোটা অঙ্কের বিল নিল। তাহলে যে সরকারি কর্মকর্তা ঘুষ খেলো তার টাকা চলে গেল হচ্ছে অন্যায় বিল দিতে, আবার যে চিকিৎসক অন্যায়ভাবে বিল নিলেন বা টাকা নিলেন তার হয়তো আবার কোনো ইঞ্জিনিয়ারের কাছে গিয়ে মোটা অঙ্কের টাকা চলে গেল। অর্থাৎ এই যে একটা চেইন অফ ব্যাড, সবাই যখন অন্যায় করা শুরু করবে তখন আলটিমেটলি সবাই ক্ষতিগ্রস্ত হবে। তাহলে ন্যায়ের পথে থাকাটাই হচ্ছে লাভবান হওয়ার মতো একটা বিষয়, যে আত্মা পরিশুদ্ধ থাকলে নিজের ভিতরে যেরকম ইনার পিস পাওয়া যায়, সেরকম হচ্ছে সামগ্রিক ভাবেও আমরা লাভবান হই। এবং এই জন্যই প্লেটো আসলে রাষ্ট্রকে প্রথমে কাঠামো ধরে তারপর ব্যক্তিতে এই ন্যায় বা এই ধরনের বিষয়গুলোকে তিনি খোঁজার চেষ্টা করেছেন। এই একটা বিষয়। আরো একটা উদাহরণ আমরা দিতে পারি, যে আমাদের এই শরীরের উদাহরণ যদি দেই, আমরা জিভের চাহিদা বা পেটের চাহিদা পূরণের জন্য আমরা খুব খেতে পারি, অনেক খেতে পারি, অনেক খেতে পারি, সংযমহীন ভাবে খেতে পারি। যখন আমরা সব অনেক খাবো, মজার মজার খাবার খাবো, তখন তো আমাদের মনে হতে পারে আরে কি সুখী, আমি যা চাচ্ছি তাই খেতে পারছি। কিন্তু আলটিমেটলি এই অতিরিক্ত ভোজনের ফলে
আমাদের হৃৎপিণ্ড আক্রান্ত হতে পারে, কিডনি আক্রান্ত হতে পারে এবং আলটিমেটলি পুরো শরীর বিকল হতে পারে। তেমনি ভাবে যখন আমি অন্যায় করছি তখন আমার মনে হবে যে আমি খুব গেইন করছি, কিন্তু আলটিমেটলি দেখা যাবে আমার মতো আরো 10 জন অন্যায় করছে এবং সেই কারণে পুরো সিস্টেমটাই কোলাপস করছে। তো সেই জন্য অন্যায় কখনোই লং টার্মে শুভ কিছু হতে পারে না, আমাদের ন্যায়ের পথে থাকা উচিত। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এটা রিপাবলিক গ্রন্থের মূল বক্তব্য। এরপর আসি আরেকটা প্রশ্ন, যেটা কনফিউশন ছিল, যে প্লেটো কেন কবি সাহিত্যিকদেরকে তার আদর্শ রাষ্ট্র থেকে বিতাড়িত করতে চাইলেন। তো এটা পড়ার পরে, রিপাবলিক পড়ার পরে আমি আসলে ক্লিয়ার হলাম যে না, তিনি আদর্শ রাষ্ট্র থেকে কবি সাহিত্যিকদের যে একদম নিষিদ্ধ ঘোষণা করার বিষয় তিনি আসলে সেটা বলেননি। তিনি বলেছেন যে আমরা শিল্প সাহিত্য জগতে অনেক সময় অনেক বানোয়াট কিছু লিখি বা আমরা আবেগের অনিয়ন্ত্রিত ব্যবহার দেখা যায়, এগুলোকে কন্ট্রোল করতে হবে। এবং তিনি স্পষ্ট করে তার বইতে একটা জায়গায় বলে দিয়েছেন, যদি কেউ কবিতা, সাহিত্য, নাটক এগুলোর যথার্থ যৌক্তিক উপকারিতা বর্ণনা করতে পারে তাহলে তিনি তার আদর্শ রাষ্ট্র অবশ্যই সেগুলোকে সাদরে গ্রহণ করবেন। অর্থাৎ প্লেটোর সাথে কিন্তু কাব্য সাহিত্য এগুলোর কোনো দ্বন্দ্ব নাই। প্লেটো ডিক্লারেশন দিয়েই গেছেন যে এটার যৌক্তিকতা যারা উপস্থাপন করতে পারবেন তাদের মাধ্যমে তিনি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন কাব্য সাহিত্যকে। তো এরপরে বহু মানুষ কাব্য সাহিত্য শিল্পের যৌক্তিকতা নিয়ে আলোচনা করেছেন স্বয়ং অ্যারিস্টটল, আলোচনা করেছে রোমান্টিক পোয়েটরা। অর্থাৎ কাব্য সাহিত্য এগুলো যে জীবনেরই অংশ, এগুলো যে জীবনের জন্য দরকার, এটা অলরেডি প্রমাণিত হয়ে গেছে। তার মানে প্লেটো যে আদর্শ রাষ্ট্র থেকে কাব্য সাহিত্য বিতাড়িত করেছেন বিষয়টা মোটেও সেরকম না। প্লেটো যেহেতু বলেই গেছেন তিনি যৌক্তিক দিক পেলে অবশ্যই তাদেরকে গ্রহণ করবে, তাহলে আমরা বলতে পারি যে প্লেটো জীবিত থাকলে তার আদর্শ রাষ্ট্রে শিল্প সাহিত্যের স্থান হতো। অর্থাৎ আমার মনে এই যে কনফিউশনটা ছিল এটাও ক্লিয়ার হয়ে গেল। তো এই যে এত এত চমৎকার বিষয় নিয়ে পড়লাম, পড়ার পরে আমার ভীষণ রকম শান্তি লাগছিল এবং যতটুকু কনফিউশন ছিল সেটাও আরেকটু ঘাটাঘাটি আরেকটু পড়াশোনার মধ্যে কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। এবং আমি মনে করি যারা দর্শন পড়তে ভালোবাসেন, যারা নন ফিকশন পড়তে ভালোবাসেন, তাদের সবার জন্য প্লেটোর রিপাবলিক অতি 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 অবশ্য পাঠ্য। এবং এটার বাংলা অনুবাদ করেছেন সর্দার ফজলুল করিম স্যার। তিনি যদি জীবিত থাকতেন, তিনি 2014 সালে মারা গেছেন, তিনি যদি জীবিত থাকতেন আমি আসলে সামহাউ স্যারের সাথে দেখা করতাম। যে অসাধারণ একটা কাজ তিনি করেছেন, তার প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং তিনি প্রত্যেকটা যে 10টা পুস্তকের প্রত্যেকটা পুস্তকের শুরুতে তিনি আবার তার মতো করে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন যাতে পাঠকের বুঝতে সুবিধা হয়। তো এটা প্রকাশিত হয়েছে মাওলা ব্রাদার্স থেকে। একটাই বাজের দিক, এটার বাধাইটা খুব খারাপ, পড়তে খুব সমস্যা হয়েছে, কিন্তু এছাড়া মোটামুটি পুরো বইটা এমনিতে প্রোডাকশন হিসেবে ভালো আর ভীষণ রকম উপভোগ্য। আমি একদম খুব খুব অনুরোধ করব যারা নন ফিকশন ভালোবাসেন এই বইটা প্লিজ আপনারা কেউ মিস করবেন না, এটা অতি অবশ্যই পাঠ্য। ধন্যবাদ সকলকে।